নমস্কার, আমি মৌমিতা। একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয়া লেখিকা আশাপূর্ণা দেবী রচিত একটি ছোট গল্প, খেলাঘর। ছুরি, কাঁচি, ময়দার আটা, রঙিন কাগজ, চায়ের আর সিগারেটের প্যাকেটের রাংতার টুকরো, আর রাশিকৃত খালি দেশলাই বাক্স, এই হচ্ছে কাঁচামাল। এর থেকেই ত্রিনয়নী তার স্থাপত্যবিদ্যার বহুমুখী প্রতিভার পরিচয় দিয়ে থাকেন। এই একই উপাদান থেকে তৈরি হয় খড়খড়ি, জানলা, বারান্দা শোভিত 4-5 তলা প্রাসাদ, আবার ঢেকি ঘর, গোয়ালবাড়ি সম্বলিত কুঁড়ে বাড়ি। একনিষ্ঠায় তৈরি হয় মন্দির, মসজিদ, চায়ের দোকান, মুদির দোকান, নৌকা, রেলগাড়ি। ত্রিনয়নীর বয়সটা যদি 58 না হয়ে 8 হতো, তাহলে হয়তো তার উদ্ভাবনী প্রতিভা আর কলাকৌশলের ক্ষমতার নিদর্শন এক্সিবিশনের স্টলে উঠে ধন্যী ধন্যী প্রশংসা কুড়োত। কিন্তু ত্রিনয়নীর বয়স 58, তাই এর থেকে ত্রিনয়নীর ভাগ্যে যা জোটে তা হচ্ছে হাসি ঠাট্টা আর বিরূপ সমালোচনা। ত্রিনয়নীর বৌমার মা এসে তো মুখের উপরেই বলেন, বেয়ান, এই দুর্লভ মানব জন্ম আর এত সুযোগ সুবিধে পেয়েও ছেলে খেলা করে দিনগুলো কাটিয়ে দিচ্ছ। এতটা সময় কিছু না পারো, বসে বসে মালা ঘোরালেও যে পরকালের কাজ হতো। ত্রিনয়নী লজ্জিত হন, তাড়াতাড়ি হাতের কাজকর্ম গুটিয়ে সরিয়ে ফেলেন। উপযুক্ত কোনো উত্তর দিয়ে উঠতে পারেন না। উত্তর আর কি দেবেন? ছেলে খেলা সে তো তিনিও বোঝেন না। শুধু বুঝতে পারেন না এই কর্মহীন জীবনের এত বড় দীর্ঘ দিনগুলোর বিরাট শূন্যতা শুধু মালা ঘোরানো দিয়ে কি করে ভরাট হতে পারে। বিশ্রাম জিনিসটাও যে একটা দাঁতালো জন্তুর মতো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, এ কথা কি আগে কখনো ধারণা করতেও পারতেন ত্রিনয়নী? সেই আগে, যখন 51বর্তী পরিবারের 30 জনের 300 রকম বায়নাক্কা মিটিয়ে সংসার তরণী ঠেলে নিয়ে যেতে হতো মাত্র একটা ঠিকেঝির সাহায্য সম্বল করে। ত্রিনয়নীর স্বামী ছিলেন বরাবরই নীরজ গেরে, আর একটিমাত্র সন্তানের জননী ত্রিনয়নী ছিলেন চিরদিনই লোহার মতো মজবুত আর তেমনই কর্মঠ। এই দুয়ের যোগফল যা হবার তাই হয়েছিল। ত্রিনয়নীর জায়েদের সকলেরই 12 মাস শরীর খারাপ থাকত, এবং তাদের কোলের ছেলেদের বয়স পারতপক্ষে বাড়ত না। 10-12তেও কচি ছেলে থাকত তারা। অতএব তাদের মায়েরাও কচি ছেলের মা। ত্রিনয়নীর সেই লোহার মতো শরীরও এক টুকরো বিশ্রামের জন্য লালায়িত হয়ে থাকত, এবং ক্লান্ত শ্রান্ত প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে একটি নীরব আর্তনাদ উঠত, আর পারছি না। তারপর কোথা দিয়ে কেমন করে চাকা ঘুরে গেল। ত্রিনয়নীর সেই এক সন্তানই 100 সন্তানের তুল্য মূল্যবান হয়ে উঠল। পুরনো জঞ্জালে ভরা সংকীর্ণ সংসারে তাকে আর কুলোল না। তাই সে নিজের সঙ্গে সঙ্গে ত্রিনয়নীকেও সেই 300 বন্ধনের পাক থেকে মুক্ত করে এনে স্থাপন করল এই চকচকে ঝকঝকে 3 তলার ফ্ল্যাটে। আর সঙ্গে সঙ্গেই আশ্চর্য রকমের বেকার হয়ে গেলেন ত্রিনয়নী। কিছুদিন আগেই স্বামী মারা গিয়েছিলেন, তারও অল্পদিন আগে ছেলের বিয়ে হয়ে গিয়েছিল। ঠিক যেন বিধাতা পুরুষ ত্রিনয়নীর সব পাট চুকিয়ে দিয়ে তাকে ধুয়ে মুছে ফর্সা করে 3 তলা এই আলমারিটার তাকে তুলে রেখে দিলেন। এখন 3টে লোকের সংসারে 3টে ঝি চাকর, পরিচালনায় আছেন বৌমা। অথচ আজও ত্রিনয়নীর স্বাস্থ্য অটুট, দেহ মজবুত। আজও চিরকালের অভ্যাসে শেষ রাত্রে ঘুম ভেঙে যায়। শত চেষ্টাতেও সে ঘুম আর জোড়া লাগে না। আর দুপুরে শুলে বিছানা যেন ছুঁচ ফোটায়। ছেলে খেলা ছাড়া আর তবে কি করবেন ত্রিনয়নী? চিরদিনের স্বাভাবিক পটুত্বই তাকে এই পথ দেখিয়ে দিয়েছে। এ এখন একটা নেশার মতো। আত্মীয় বন্ধুর বাড়িতে গেলেই দেশলাইয়ের খালি খোল আর রাংতা সংগ্রহ করে মরেন। এতে যদি ছেলে রাগ করে, বউ মুখ বাঁকায়, তাহলে বা তাদের দোষ দেওয়া যায় কি করে? তারা এখনই এই অল্প বয়সেই কোন সাধু বাবার শিষ্য হয়েছে। 2 বেলা 2 ঘন্টা করে পুজো করে। 1 মিনিট অবকাশ পেলেই বাঁধানো খাতায় দুর্গা নাম লেখে।
সে খাতা সঙ্গে সঙ্গে থাকে। 1000 নাম লিখলেই নাকি 1000 জপের কাজ হয়, তার মানেই পরকালের কাজ হওয়া। এসব ত্রিনয়নীর কাছে কেমন যেন দুর্বোধ্য লাগে। চিরদিন ইহকালটাকেই জেনে এসেছেন। পরকাল জায়গাটা কেমন, কোন কাজ তার কোথায় গিয়ে পৌঁছয়, এ তার জ্ঞানের বাইরে। ছেলেবেলায় শাশুড়ি থাকতে কুলগুরুর কাছে দীক্ষা নিয়েছিলেন। দুবেলা পুজোও করেন, কিন্তু 8 ঘন্টা পুজোর ঘরে বসলেই তো প্রাণ হাঁপিয়ে ওঠে। এরা 2-3 ঘন্টা কেমন করে বসে থাকে ভেবে পান না ত্রিনয়নী। 2-একটা নাতিপুতি হলেও বা কথা ছিল, সেও নাকি আর আশা নেই। ওরা নাকি মুক্ত জীবনের আস্বাদ পেতে সে পথে কাঁটা দিয়ে রেখেছে। সেই জন্য সেবার পুরো 2টি মাস হাসপাতালে থাকতে হয়েছিল বৌমা কৃষ্ণাকে। ত্রিনয়নীর কাছে এও এক প্রহেলিকা। এসবের রহস্য ভাবতে গেলেই কেমন খেই হারিয়ে যায়। তার চাইতে অনেক ভালো ছুরি, কাঁচি, রাংতা কাগজ আর খালি দেশলাইয়ের বাক্স। ত্রিনয়নীর ঘর ভরে উঠেছে এই শিল্প সম্ভারের নমুনায়, তবুও করে চলেছেন। আজ একটা মন্দিরে হাত পড়েছে। 8খানা করে ফালি করা দেশলাইয়ের বাক্স বসিয়ে বসিয়ে নাট মন্দিরের পিলপে গাঁথা হচ্ছে। হঠাৎ অপ্রত্যাশিতের মতো নির্মল এসে দাঁড়ালো। হাতে তার বড় একটা কাগজের প্যাকেট। মায়ের ঘরে আসবার দরকার নির্মলের কদাচিৎ ঘটে। ত্রিনয়নীই যান ওদের খাবার ঘরে, যখন টেবিলে ওদের 2 স্বামী স্ত্রীর খাবার সাজানো হয়। কোনো দরকার নেই, তবুও হয়তো আর 2টি ভাত কি আর 2খানা মাছ খাবার জন্য পিড়াপিড়ি করেন। আজ হঠাৎ অসময়ে ছেলেকে দেখে শশব্যস্তে হাতের কাজ সরিয়ে বলে ওঠেন, কিরে এমন সময়, শরীর ভালো আছে তো? নির্মলও একটু তাড়াতাড়ির সুরেই বলে, হ্যাঁ হ্যাঁ, শরীর ঠিক আছে, খুব ভালোই আছে। ছুটি নিয়ে এলাম, মানে মাস 1.5-এর ছুটি নিলাম, আজ থেকেই শুরু। মাস 1.5-এর ছুটি? ত্রিনয়নী অবাক হয়ে বলেন, কেন, ছুটি কেন? নির্মল একটু ইতস্তত করে বলেই ফেলে, ছুটি নিলাম একটু বেড়াতে যাব বলে, কেদারবদ্রী যাচ্ছি। কেদারবদ্রী? চমকে ওঠেন ত্রিনয়নী। কে কেদারবদ্রী যাবে? তুমি? ও কি মা, অত চমকাচ্ছ কেন? কেদারবদ্রীতে এখন লোকে আকছার যাচ্ছে। আকছার যাচ্ছে? কেদারবদ্রী আকছার যাচ্ছে? আস্তে আস্তে উচ্চারণ করেন ত্রিনয়নী। তবে না তো কি, নির্মল উৎসাহে বলে ওঠে, ও তো এখন পুরীকাশির মতো হয়ে গেছে। ত্রিনয়নী কেমন যেন বিহ্বলের মতো ছেলের মুখের দিকে তাকান। তারপরেই বলে ওঠেন, কাদের সঙ্গে যাচ্ছ? ওহ, সে অনেক। মার ভয় ভাঙাতে নির্মল আরও উৎসাহের সঙ্গে ব্যাখ্যা করে, প্রায় 20 গুরু ভাই ভগ্নী আছেন, তাছাড়া আমার অফিসের বন্ধু 2জন শুনে নেচে উঠেছে, আর আমরা। ত্রিনয়নী আর একবার চমকে ওঠেন, আমরা? নির্মল অপ্রতিভভাবে বলে, মানে আর কি, আমি আর তোমার বৌমা। বৌমা? বৌমা যাবে? ও বাবা, যাবে না আবার, তারই তো আসল ঝোঁক। নির্মল বলে, তার ঝোঁকেই শেষ অবধি হলো, নইলে আমাকে তো জানোই, কুঁড়ের সর্দার। প্রয়োজনের থেকে একটু অতিরিক্ত কথাই বলে যেন নির্মল। তার হাতের বড় প্যাকেটটা নিয়ে কেমন যেন উসখুস করে, ঠিক কি বলবে ভেবে পাচ্ছে না যেন। ত্রিনয়নী বোধ করি ছেলের এই চাঞ্চল্য লক্ষ্য করেন না। তিনি হঠাৎ উঠে দাঁড়িয়ে তার খুব কাছে এসে আবেগ ভরে বলে ওঠেন, আমাকেও তোদের সঙ্গে নিয়ে চল নির্মল। তোমাকে? এবারে অবাক হওয়ার ভূমিকা নির্মলের। শুধু অবাক হবার কেন, বোধ করি আকাশ থেকে পড়বার। তুমি যাবে? তুমি যাবে কি বলো? ত্রিনয়নী সরে গিয়ে একটা জানলার নিচের ধাপে বসে পড়েন। তারপরে আস্তে আস্তে বলেন, এত অবাক হওয়ার কি আছে নির্মল, আমাদের মতন কেউ কেদারবদ্রী যায় না। নির্মল আবার অপ্রতিভভাবে বলে, আহা, যাবে না কেন, যায় না তা কি বলেছি? বলছি আমরা যাচ্ছি সকলেই শক্তপোক্ত, পরিশ্রম অনিয়ম সবই সয়ে নিতে পারবো। তোমার এ বয়সে কি আর অত সইবে? ত্রিনয়নী বুঝি আজ মান মর্যাদার প্রশ্নও ভুলেছেন, তাই প্রায় মিনতির সুরে বলেন, খুব সইবে রে, খুব সইবে। বলে কত সইল, কত জায়গায় যাস তোরা,
কখনো তো কিছু বলিনি। নির্মল মনে মনে প্রমাদ গোনে। কথাটা খুবই সত্যি। কত জায়গায় বেড়াতে যায় তারা, কত কত তীর্থক্ষেত্র। কই ত্রিনয়নী তো টু শব্দটি করেন না কখনো। তারও যে যাওয়া সম্ভব এ বোধই যে তার আছে এমন তো মনে হয় না। নির্মলও কখনো অবোধের বোধ জন্মাবার দুশ্চেষ্টা করেননি। কিন্তু আজ আবার কি বিপদ! এবারেই যে সবচেয়ে মোক্ষমবার। এ তো আর শুধু নিজের ফার্স্ট ক্লাস ট্রেনটি রিজার্ভ করে তীর্থভ্রমণ নয়, বলতে গেলে এ একটা উৎসবের মতো ব্যাপার। যেসব গুরুভাই ভগ্নীরা দল বেঁধেছেন সকলেই প্রায় কেষ্টবিষ্টু। সদল বলে প্রমোদ ভ্রমণের এই আয়োজনের মাঝখানে মা, এর চাইতে ছন্দপতন আর কি আছে? সকলের চেয়ে বড় কথা নিঃসন্দেহ যে ত্রিনয়নী যাবার বায়না নিয়েছেন শুনলে কৃষ্ণা বেঁকে বসবে, কিছুতেই যেতে চাইবে না। অতএব মন একটু দুর্বল হয়ে পড়তে চাইলেও সে দুর্বলতাকে প্রশ্রয় দেওয়া চলে না। তাই হাসির সুরে নির্মল বলে, যেসব জায়গায় যাওয়া বরং সম্ভব ছিল তখন কিছু বললে না, আর এই অসম্ভবের বেলায় বলছো? ত্রিনয়নী আরও আসতে বলেন, অসম্ভব? আহা, একরকম তাই বই কি, মানে আর কি বুঝছো না? ত্রিনয়নী এবারে প্রায় হেসে বলেন, বুঝেছি বাবা, এবারে ঠিক বুঝতে পেরেছি। সত্যিই অসম্ভব। সম্ভব হলে কি আর তুই আমার জীবনের এই একটা আবদার রাখতিস না? তা কবে রওনা? এই তো সামনের শুক্রবারে, অপ্রতিভভাবে বলে নির্মল। ও মা, তাহলে আর সময় কই, এখন থেকেই গোছগাছ কর। ওর তো শুনেছি অনেক গোছগাছ। একেবারে সহজ সুরে বলেন ত্রিনয়নী। নির্মল একটু অবাক হলেও হাঁফ ছেড়ে বাঁচে। যাক বাবা, মা তাহলে যেটুকু আহত হয়েছিলেন সামলে নিয়েছেন। মনে মনে সংকল্প করে ফেলে ফিরে এসেই মাকে নিয়ে কোথাও ঘুরে আসবে। পুরী কি কাশী, নয়তোবা মথুরা বৃন্দাবনী। এখন একটু গল্প করে মায়ের মনের সব অন্ধকার ঘুচিয়ে দিই। হাতের প্যাকেটটা নাড়াচাড়া করতে করতে হেসে বলে, ওটা কি হচ্ছিল? কোনটা? চমকে ওঠেন ত্রিনয়নী। ওই যে গো, যেটা করছিলে, বাড়ি? নির্মল বলে। ত্রিনয়নীও হাসেন। বাড়ি নয়, মন্দির গড়ছি। কাঠিকুঠি ছেঁড়া ন্যাকড়া, কুচো কাগজের মন্দির। নির্মল যেন এই নতুন দেখছে। এইভাবে ত্রিনয়নীর সমস্ত শিল্প নিদর্শনগুলি নিরীক্ষণ করতে করতে বলে, তা করো তো দিব্যি, কি করে যে করো, অদ্ভুত ধৈর্য তোমার। নিশ্চিন্ত নির্মল এইবার আরও নিশ্চিন্ত চিত্তে হাতের প্যাকেটটা মার দিকে বাড়িয়ে দিয়ে বলে, নাও আরও একটু ধৈর্যের পরীক্ষা দাও। আমরা বাড়ি থাকবো না, একা একা খুব কষে ঘরবাড়ি মঠ মন্দির গড়বে। ত্রিনয়নী অবাক হয়ে বলেন, কি এ? দেশলাই গো, একেবারে ডজন বারো কিনে আনলাম, যত পারো বাড়ি ঘর করো। ত্রিনয়নী 1 মিনিট চুপ করে থেকে কেমন একরকম হেসে বলে ওঠেন, বাবা তো হলি না আজ পর্যন্ত, বাবার পার্ট শিখলি কি করে রে? আমাদের বাবা এইরকম করতেন। আমরা যখন ছোট ছোট ছিলাম, বাবা একা কোথাও গেলে যাবার সময় আমাদের হাতে খেলনা পুতুল, লেবন জুস, পয়সা দিয়ে যেতেন। নির্মলের বোধ করি ত্রিনয়নীর বাক্যার্থ বুঝতে একটু দেরি লাগে। তারপরে বুঝতে পেরেও ঠিক বুঝতে পারে না এক্ষেত্রে কি উত্তর দেয়া শোভন। এটা কি ত্রিনয়নীর সাদাসিধে পরিহাস, না গূঢ় কোনো অর্থব্যঞ্জক? ত্রিনয়নী ফের কথা বলেন, তাই তো দেখছি ভরা দেশলাই, এ নিয়ে আমি কি করব? কি আবার করবে? নির্মল তাচ্ছিল্যের সুরে বলে, ফেলে দেবে কাঠিগুলো, ভারী তো দাম। ত্রিনয়নী অবাক হয়ে বলেন, ফেলে দেব? তারপরে হেসে উঠে বলেন, তোদের মতো অত ফেলে দেবার ক্ষমতা আমার নেই বাবা, এ তুই রেখে দিগে যা। বাহ, আমি এত দেশলাই নিয়ে কি করব? তাহলে দেখ, যদি দোকানেই ফেরত নেয়। ত্রিনয়নী বলেন, খালি কৌটো নিয়েই কাজ আমার, ভরা ভর্তি নিয়ে কি করব? ও বাবা, ও তোর গিয়ে ধৈর্যের পরীক্ষা, আমার আর দেওয়া হলো না এবারে। তবে আর কি হবে, থাক। নির্মল বলে, ফেরত দিতে যাচ্ছে কে? পড়ে পড়ে যতকাল খরচ হয় হোক। মনে মনে একটু না হেসে পারে না। চিরদিন টানাটানিতে চালিয়ে এসে প্রাণটা এতই ছোট হয়ে গেছে ত্রিনয়নীর,
যে প্রাণে ধরে সামান্য কিছুও একটা বাজে খরচ করতে পারেন না। অপব্যয়েরও যে একটা আনন্দ আছে, তাতে মনের বিশালতার একটা পরিচয় থাকে, এ ধারণাই নেই ওর। কতই বা দাম দেশলাই কটার? তুচ্ছ, নেহাতি তুচ্ছ। তাও নষ্ট করতে পারবেন না প্রাণে ধরে। তা মেয়েরা বোধ করি এমনিই হয়। কৃষ্ণার মতো ব্যতিক্রম আর কটা আছে? সেদিন আমি নবাব বাদশাহ হয়েছি বলে চাবির গোছা ঠুকে ঠুকে ঝংকার তুলে 3-3টে কাঁচের গ্লাসই ভাঙল কৃষ্ণা। তার সঙ্গে ঝংকার তুলে সে কি হাসি! সেই হাসির দামের সঙ্গে পাল্লা দিতে পারবে ওই 3টে গ্লাসের দাম? নির্মল চলে গেলে ত্রিনয়নী আর কাঠি কাগজে হাত দিলেন না, বসে রইলেন চুপ করে। হঠাৎ সুদীর্ঘকালের সেই ঘটনাটা মনের মধ্যে বড্ড বেশি তোলপাড় করছে। কতকাল আগে সেটা? পাণ্ডা ঠাকুর এসেছেন, যথোচিত অভ্যর্থনা করা হয়েছে তাকে। বাতাস করা হচ্ছে পেছন থেকে। হঠাৎ একটা মৃদু গুঞ্জন যেন বাতাসে ছড়িয়ে পড়ল। ত্রিনয়নীর শাশুড়ি আর পিসশাশুড়ি কেদার বদ্রী যাচ্ছেন। তাই পাণ্ডা ঠাকুরের আবির্ভাব, যাত্রার বার্তা নিয়ে। কেদার বদ্রী, ত্রিনয়নীর ঠাকুরমার মুখে শোনা সেই অলৌকিক পুরী। যুধিষ্ঠির যে পথ ধরে যাত্রা করে সশরীরে স্বর্গে পৌঁছেছিলেন, সেই পরম দুর্লভ পথে যাত্রা করবেন ত্রিনয়নীরই বাড়ির লোক। দিনরাত যারা কলহ কোদল করছেন, এতটুকু 19-20 বউদের বাপমা তুলে গাল দিচ্ছেন। অথচ ত্রিনয়নী, যার জীবনের স্বপ্ন, না, ত্রিনয়নীও যাবে। ভয় লজ্জা ভুলে প্রস্তাব করে বসেছিল ত্রিনয়নী। হো, তারপর সে কি ছিচিক্কার আর ব্যঙ্গ বিদ্রুপ! সারা বাড়িতে যেন একটা হাসির ঢেউ পড়ে গেল। মেজ বউও যে চললেন। মেজ বউ তাহলে সংসারের মায়া কাটাচ্ছ? মেজ গিন্নির তাহলে এবার ইহকালের পালা চুকেছে, পরকালের দিকে মন দিয়েছেন। এসব তো তবু সহজ ঠাট্টা। স্বামী শুনে অগ্নিমূর্তি হয়ে সব্যঙ্গে বলে উঠেছিলেন, তা বেশ তো, যাবে যাও, তবে যাওয়ার আগে হাতের নোয়া শাখা ঘুচিয়ে একখানা থান পড়ে যেও, নইলে মানাবে না। উত্তরে ত্রিনয়নী মরিয়া হয়ে বলেছিলেন, কেন, সধবারা কি তীর্থ করতে যায় না? যাবে না কেন? চিরকালের বেকার ঘরে বসে থাকা মেয়েলি কথায় পোক্ত স্বামী। যাবে না কেন? যায় সেই সব ওঁচা সধবারা, যারা তীর্থের ছুতো করে পর পুরুষ দেখে বেড়ায়। ঘরে তো আর জুত হয় না। রাগে অন্ধ ত্রিনয়নী স্বামীর মুখের উপরই বলে বসেছিল, থাক, ঠিক আছে, এখন যাব না, বিধবা হলেই যাব। তারপর অবশ্য ঢের ঠাকুর দেবতার কাছে মানত করেছে ত্রিনয়নী, নিজের এই পাপ কথার জন্যে। কিন্তু হাতের ঢিল আর মুখের কথা। আর শাশুড়ি, তিনি বউয়ের প্রস্তাবে গালে হাত দিয়ে বলেছিলেন, তোমার বুকের পাটাকেও বলিহারি যাই মেজ বৌমা, তুমি যাবে এ কথা বললে কি করে? ঢেউ তুলো না বাচ্চা, ঢেউ তুলো না। এমন অনাছিষ্টি অসম্ভব কথা কে কবে শুনেছে? এক ফোঁটা বউ, তুমি যাবে কেদার বদ্রী, আর তো কিছু নয়, যাতে তাতে আমার যাওয়াটি পণ্ড করার ফিকির আর কি। সেদিন ছাদে গিয়ে হাপুস নয়নে কেঁদেছিল সেদিনকার তরুণী বউ ত্রিনয়নী, আর মনে মনে বলেছিল, আচ্ছা আসুক, তারও দিন আসুক, সেও যাবে কিনা দেখবে সবাই। সেও একদিন গিন্নি হবে, শাশুড়ি হবে, চিরদিন নিশ্চয়ই এই হাল থাকবে না তার, যাবেই যাবে। যাবার আগে দেখা করতে এসে চমকে উঠল নির্মল। এ কি, ত্রিনয়নীর ঘরের সামনে এত ধোঁয়া কেন? কিসের আগুন? কি কাণ্ড! এতদিনের এত কষ্টের গড়া জিনিসগুলোয় বসে বসে আগুন ধরাচ্ছেন ত্রিনয়নী। এক মুহূর্ত স্তব্ধ থেকে নির্মল তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে, মা, এটা কি হচ্ছে? ত্রিনয়নী ধোঁয়া বাঁচিয়ে চোখ তুলে এক পলক দেখে হেসে উঠে বলেন, বড্ড ধোঁয়া, দাঁড়াতে পারবে না রে, বেরুবি এবার বুঝি? চল ও ঘরে যাই। বেরোতে দেরি আছে, নির্মল গম্ভীর কণ্ঠে বলে। এত কষ্ট করে তৈরি জিনিসগুলো এভাবে নষ্ট করার কি কারণ? কারণ? কারণ কিছু নেই রে নির্মল। ত্রিনয়নী জোরে হেসে ওঠেন, হ্যাঁ, একেবারে অকারণ। এতদিন মানুষ সেজে ঘর গড়া খেলছিলাম, এবারে বিধাতা সেজে ঘর ভাঙার খেলা খেলছি। বুঝতে চেষ্টা করছি,
মানুষের কষ্ট করে তৈরি ঘরে আগুন লাগিয়ে লোকটা কিরকম মজা পায়। পাশের ঘরে কৃষ্ণা বলে ওঠে, দেখলে তো, বলিনি আমি, তোমার মা একদিন রাগে একেবারে গুম হয়ে আছেন। তুমি বললে কি না, না না মা সেরকম নয়। দেখো এবার নিজের চোখে কিরকম তিনি। বেরোচ্ছি একটা বিদেশে তীর্থপথে, কোথায় মঙ্গল ঘট পেতে যাত্রা করাবেন তা নয়, কতগুলো আগুন জ্বেলে দিয়ে বসে আছেন। কে জানে বাবা রাগের চোটে কোনো তুকতাকি করছেন কিনা। আহ, প্রায় চেঁচিয়ে ওঠে নির্মল। কিন্তু দম্বার মেয়ে কৃষ্ণা নয়, সেও চেঁচিয়ে ওঠে, ধমক দিয়ে আমার মুখ চাপতে পারবে না। বলুক, দশে ধর্মে বলুক সবাই, এমন অমঙ্গলের কথা শুনেছে কেউ কখনো? মা হয়ে কেউ এমন করে? আমি নয় পরের মেয়ে, তুমি তো পেটের ছেলে। গলায় টাই আঁটতে আঁটতে নির্মল গম্ভীরভাবে বলে, হ্যাঁ, সেই কথাটাই বোধহয় এখনো ভুলতে পারেননি মা, তাই একটু এলোমেলো হয়ে গেছেন। শেষ হলো আশাপূর্ণা দেবী রচিত ছোট গল্প খেলাঘর। গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।